ওই কাইল্লা। আমি পিছনে তাকিয়ে দেখি সাদিয়া আর ওর বান্ধবীরা বসে আছে। হ্যাঁ, ওরা আমাকেই ডাকছে, কারণ আমার গায়ের রং কালো। একেবারেও কালো না। আমি ওদের কথায় কান্না দিয়ে আমার মতো ক্লাসের দিকে যেতে লাগলাম। ওরা পিছন থেকে অনেক ডেকেছিল, কিন্তু আমি সোজা ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণের মধ্যেই স্যার চলে এলো। ক্লাস করতে করতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি শাকিব হাসান, এবার ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র। আমরা দুই ভাই এক বোন। আপু সবার বড়, তারপর ভাইয়া, আর তারপরে আছে আমি। আপুর বিয়ে হয়েছে অনেক আগেই, তাদের একটা মেয়ে আছে, এবার তৃতীয় শ্রেণীতে পড়ে। ভাইয়ার বিয়ে হয়েছে আজ মাস 3 হবে। ক্লাসে আসার সময় যে আমাকে ডাকছিল তার নাম সাদিয়া, আমার ভাইয়ের শালী, মানে আমার ভাবির বোন। একই সাথে একই কলেজে পড়ি। আজ এ পর্যন্তই থাক, আস্তে আস্তে সব জানতে পারবেন। আমাকে সকল স্যার ম্যাডাম খুব ভালোবাসতো। সমস্যা শুধু একটাই, আমি দেখতে একটু কালো আর রোগা। ঠিকমতো খাওয়া দাওয়া না করলে, না ঘুমালে যা হয় আর কি। সবগুলো ক্লাস করে বাইরে এলাম। বন্ধুদের সাথে কথা বলতে বলতে কলেজের গেটের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি সাদিয়া এবং ওর কিছু বান্ধবী ফুচকার দোকানে বসে আছে। সাদিয়া আমাকে দেখতে পেয়ে ডাক দিল। আমার সাথে বন্ধুরাও যেতে চাইলো, কিন্তু সাদিয়া শুধু আমাকেই যেতে বলল। আমি ওদের কাছে গিয়ে, কি বলবি? ওই কাইল্লা বলবি মানে? বল বলবেন। আর তোকে সকালে এত করে ডাকলাম, আসলি না কেন? আমার নাম কাইলা না, আমার একটা নাম আছে, ওটা বলে ডাকলে ঠিকই আসতাম। ওই চুপ। নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? কাইল্লা ভূত একটা। দেখ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। চুপ। আর এখন ফুচকার টাকাটা দে। তোদের ফুচকার টাকা আমি দিতে যাব কেন? আমি দিতে বলেছি তাই দিবি, না হলে কিন্তু সবকিছু আপুকে বলে দিব। আমি আর কোনো কথা না বলে ফুচকার টাকাটা দিয়ে চলে আসতে যাব, তখনই আবার ডাক দিল। আবার ডাকিস কেন? বাসায় যাব, একটা রিক্সা নিয়ে আয়। তুই রিক্সা নিতে পারিস না? আবার কথা বলে, যা বলছি তাই কর। আমি আর কিছু না বলে সাদিয়ার জন্য একটা রিক্সা নিয়ে এলাম। সাদিয়া রিক্সায় উঠে বাসার দিকে চলে গেল। আমিও বাসায় যাওয়ার জন্য অন্য একটা রিক্সায় উঠলাম। ভাবছেন সাদিয়া ওর আপুকে, মানে আমার ভাবিকে কি বলতে চাইলো, তাই তো? সেটাও না হয় পরে জানতে পারবেন। বাসায় এসে বেল দিতেই ভাবি এসে দরজা খুলে দিল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে দিলাম। নিচে এসে খাবার খেয়ে বেরিয়ে পড়লাম আড্ডাখানার উদ্দেশ্যে। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেলাম খেলতে, মানে ক্রিকেট খেলতে। বাসা থেকে একটু দূরেই একটা স্কুল মাঠ আছে, ওখানেই প্রতিদিন খেলা করি। খেলা শেষ করে সন্ধ্যার একটু আগে বাসায় চলে এলাম। এসে হাত মুখ ধুয়ে পড়তে বসে গেলাম। কিছুক্ষণ পর ভাবি এসে খাবার জন্য ডেকে গেল। উঠে কি খাবার খেয়ে কিছুক্ষণ টিভি দেখে আবার রুমে চলে এলাম। সারাদিন এভাবে কাটে, কলেজ, খেলাধুলা, পড়া আর ফোন চাপা। একটু রাত জাগার অভ্যাস আছে। আসলে শরীরটা আমার নিজের দোষেই খারাপ হয়েছে। অনেকক্ষণ ফোনে গেম খেলে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে একেবারে তৈরি হয়ে নিচে এলাম। কি রে, একেবারে তৈরি হয়ে আসলি যেন? কলেজে যেতে দেরি হয়ে গেছে। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে যা। না, কলেজে যেতে অনেক দেরি হয়ে যাবে। অল্প কিছু তো খেয়ে। আর বলতে পারলো না, তার আগে আমি এক দৌড়ে বাসার বাইরে চলে এলাম। এসে একটা রিক্সা নিয়ে সোজা কলেজে চলে এলাম। কলেজে আসতেই আজ একটু বেশি দেরি হয়ে গিয়েছে। তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে ভাড়াটা দিয়ে দৌড়ে ক্লাসের দিকে চলে এলাম। এসে দেখি স্যার ক্লাসে চলে এসেছে। আসবো স্যার? আসো। আজ এত লেট হলো যে? আজ বাসা থেকে বের হতেই দেরি হয়ে গিয়েছিল। আচ্ছা, সেটা গিয়ে বসো। আমি গিয়ে বন্ধুদের কাছে বসলাম। ক্লাসের পড়াটা ঠিক মতোই দেই, তাই স্যার কিছু বলে না। ক্লাসের পড়া ঠিক মতো দিলেও পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি না। সবগুলো ক্লাস শেষ করে বাইরে বের হলাম। চল আজকে একটু ঘুরে আসি। কোথায় যাবি? চল নদীর পাড়ে যাই। তোরা যা, আমি যাব না। কেন? আমার ভালো লাগছে না। তাহলে আমরা কি করতে যাব? তোরা যা, ঘুরে আয়। না, তুইও যাবে আমাদের সাথে। দেখ, আমাকে টানতে টানতে নিয়ে বাইকে ওঠালো। আমার ভালো লাগে না কোথাও ঘুরতে যেতে, আর মেয়েদের সামনে তো একদমই নয়। লোকজনের সামনে গেলে মনে হয় সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন আমি অন্য গ্রহ থেকে এসেছি। কোনো কাপড় আমার গায়ে ঠিক মতো লাগে না। যাই হোক, বন্ধুরা মিলে নদীর পাড়ে চলে এলাম। এই টাইমে এখানে অনেক লোকজন আসে। কত সুন্দর সুন্দর মেয়েরা, মন চায় তাদের সামনে দিয়ে ঘুরতে, কিন্তু আমাকে দেখলেই তারা হাসতে থাকে, তাই আর যাওয়া হয় না। বন্ধুরা মিলে বাদাম খাচ্ছি বাইকের উপর বসে। ওরা অনেকগুলো ছবি তুললো।
কিন্তু আমি ছিলাম না। আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। বাসার সামনে এসে বেল বাজাতেই আম্মু এসে দরজা খুলে দিল। আজ এত দেরি হলো যে? আজকে একটু ঘুরতে গিয়েছিলাম। কিছু খেয়েছিস? না। কত বেলা হয়েছে, সেদিকে খেয়াল আছে? দিন দিন না খেয়ে শরীর কি হাল হচ্ছে, একবার তাকিয়ে দেখেছিস? শুকিয়ে কাঠ হচ্ছে দিন দিন। এটা অবশ্য নতুন না, মাঝে মাঝে এরকম বকা শুনতে হয়। আমি আর কোনো কথা না বলে সোজা রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। একটু পর ভাবি আসলো খাবার জন্য ডাকছে। আমি নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম। তারপর রুমে এসে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজ আর খেলতে যাব না। ফোন আর হেডফোনটা সাথে নিয়ে ছাদে চলে এলাম। দোলনায় বসে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে লাগলাম। সন্ধ্যার দিকে ছাদ থেকে নেমে রুমে চলে এলাম। হালকা কিছু খেয়ে পড়তে বসে গেলাম। পরের দিন সকালে আজও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে না খেয়েই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজে আসতেই আজও সেই একই ডাক। ওই কাইল্লার বাচ্চা। সকাল সকাল মেজাজটাই বিগড়ে গেল। আমি কোনো কথা না বলে আমার মতো হাঁটতে লাগলাম। হঠাৎ কে যেন পেছন থেকে হাত ধরে টান দিল। ঘুরে দেখি সাদিয়া। তুই কখন থেকে ডাকছি, কথা কানে যায় না? তোর মতো বাজে মেয়ের আমার সাথে কি কথা আছে? ওই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? লাগিয়ে দিলাম একটা সাদিয়ার গালে। তা তুই আরেকটা দেওয়ার সাথে সাদিয়া চুপ হয়ে গেল। আমাকে তো চাকর পেয়েছি, যখন যা করতে বলবে তাই করব। আমার গায়ের রং কালো বলে আমি কি মানুষ না? সাদিয়া চুপ করে দাঁড়িয়ে আছে আর রাগে ফুঁসছে। ছোট লোক আমরা না, ছোট লোক তোরা। শুধু কারিগারি টাকা থাকলে বড় লোক হওয়া যায় না, ভিতরে মনুষ্যত্ব থাকতে হয়। মানুষের সাথে ভালো আচরণ করতে শিখতে হয়। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। সাদিয়ার মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। চোখ দুটো লাল হয়ে গেছে আর পানি ঝরছে। আরে আমি কাকে কি বোঝাচ্ছি? তোর মাথায় তো এসব ঢুকবে না। তুই তো চিনিস টাকা আর অহংকার দেখাতে। আর কিছু না বলে ওখান থেকে সোজা ক্লাসে চলে এলাম। আজ বন্ধুদের মধ্যে শুধু রাহাত এসেছে, ওর সাথে বসে আছি। এদিকে সাদিয়ার কথা। আমি ওখান থেকে চলে আসার পর সাদিয়ার বান্ধবীরা ওর কাছে গেল। ও তোর সাথে এমনটা করতে পারলো? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ওর মতো ছেলে তোর গায়ে হাত তুলেছে। এর শোধ আমি তুলবো। কি করতে চাস তুই? সেটা সময় হলেই বুঝতে পারি। ও এখনো আমাকে ভালো করে চিনতে পারে। আমি কি করতে পারি ওকে দেখাবো। এখানে কিন্তু দোষটা তোর ছিল। তুই এখন ওই লম্পট ছেলের পক্ষ নিয়ে কথা বলছিস? আমি কারো পক্ষ নিচ্ছি না, শুধু যেটা সত্যি সেটাই বলছি। আমি কি তোর থেকে সত্যিটা জানতে চেয়েছি? তোরা থামবি? এখন নিজেদের মধ্যে ঝামেলা বাঁধাস না। চলো, ক্লাসের সময় হয়ে গিয়েছে। তারপর ওরা সবাই ক্লাসে চলে আসে। ক্লাসে এসে আমার দিকে সাদিয়ার চোখ পড়তেই যেন চোখ দিয়ে লাভা বের হতে শুরু করলো। আমার কথা, আমি সাদিয়ার দিকে না তাকিয়ে স্বাভাবিকভাবে বসে আছি। স্যার ক্লাসে এসে ক্লাস শুরু করে দিল। সবগুলো ক্লাস করে বাইরে বের হলাম। সাদিয়ার দিকে চোখ পড়তেই দেখি আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি ওদিকে খেয়াল না করে রাহাতের সাথে গেটের সামনে চলে এলাম। রাহাতকে বিদায় দিয়ে আমিও একটা রিক্সা নিয়ে সোজা বাসায়। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় তপাস করে শুয়ে পড়লাম। শুয়ে ভাবতে থাকলাম, আমার শরীর স্বাস্থ্য যদি ভালো হতো, আমি যদি ফর্সা হতাম, তাহলে এত কথা শুনতে হতো না। এখানে সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। মানুষের যে একটা ভালো মন থাকতে পারে, সেদিকে কেউ খেয়াল করে না। মনে মনে বলতে লাগলাম, আমাকেও শরীরে যত্ন নিতে হবে। যখন রাগ হয় তখনই এই জেদটা আসে যে আমাকেও শরীরে যত্ন নিতে হবে। কিন্তু রাগ কমে গেলে জেদটাও খুশ হয়ে যায়। শালা কেন যে রাগ কমে যায় বুঝি না। রুম থেকে বেরিয়ে নিচে এসে খাবার খেয়ে সাগরদের বাসায় চলে এলাম। এসে বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। ও সাকিব যে, আসো ভেতরে আসো। না আন্টি, এখন ভিতরে যাব না। সাগর কোথায়? আজ কলেজে এলো না? ও একটু ওর নানুদের বাসায় গিয়েছে, আজ বিকালেই চলে আসবে। ও আচ্ছা, আন্টি আমি পরে আসবো। আরে আসো, ভেতরে আসো। না আন্টি, পরে এক সময় আসবো। চলি আন্টি। আচ্ছা, পরে এসো কিন্তু। আচ্ছা আসবো। আমি সাগরদের বাসা থেকে সোজা মমিন চাচার দোকানে চলে এলাম। মাঝে মাঝে এখানে আসি ক্যারাম খেলার জন্য। বেশ কিছুক্ষণ ক্যারাম খেলে বাসায় চলে এলাম। সন্ধ্যার একটু আগে সাগর ওর নানুদের বাসা থেকে এসে ফোন দিয়েছিল। ওর সাথে দেখা করে বাসায় এসে পড়তে বসে গেলাম। পড়া শেষ করে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আম্মু এসে ডেকে ঘুম ভাঙালো। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। আজ একটু সময় থাকতে শুধু 2টা পরোটা খেয়ে কলেজে এলাম। কলেজের ভিতরে ঢুকতেই কেউ একজন আমার নাম ধরে ডাক দিল। তাকে দেখি সাদিয়া।
কি হলো ওরা আজ হঠাৎ নাম ধরে রাখছে? আমি ওদিকে কান্না দিয়ে আবার মতো হাঁটতে লাগলাম। হঠাৎ সাদিয়া আমার সামনে এসে দাঁড়ালো। কি হলো? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? হঠাৎ করে সাদিয়া তুমি বলাতে একটু অবাক হলাম। কি হলো? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? হঠাৎ করে সাদিয়া তুমি বলাতে একটু অবাক হলাম। আমার মতো ছেলেকে এত ডাকার কি আছে? আসলে আমি সরি, এতদিন তোমার সাথে যা করেছি সব অন্যায় করেছি। তো? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার কি সে যোগ্যতা আছে? আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে কালকে তুমি বলার পর থেকে আমার চোখ খুলে গিয়েছে। প্লিজ আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আমিও তুমি করে বললাম। আচ্ছা, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড, একসাথে থাকবো, আড্ডা দিব। ক্লাসমেটরা এমনিতেই ফ্রেন্ড। না এই আর কিছু বলতে না দিয়ে সাদিয়াকে বাই বলে ক্লাসের দিকে চলে এলাম। ক্লাসে এসে সাদিয়া আমার দিকে বারবার দেখছে। আমি সেদিকে খেয়াল না দিয়ে ক্লাসে মন দিলাম। কিন্তু আজ অবাকই হলাম, হঠাৎ সাদিয়ার আবার কি হলো? এত পরিবর্তন? যাই হোক, ওর ভুল বুঝতে পারলেই হলো। সবগুলো ক্লাস করে বাইরে এলাম। সাগর আর রাহাতের সাথে কথা বলতে বলতে গেটের দিকে আসছি। তখনই সাদিয়া ডাক দিল। আমি ওখানে দাঁড়াতেই সাদিয়ার কাছে এসে বলল, চলো ফুচকা খাবো। আমরা সবাই বেশ অবাকই হলাম। কি হলো বুঝলাম না, একবার তুমি একবার তুই। তাহলে আমরা তো এখন ফ্রেন্ড, তাই তুই বলাটাই বেটার। আচ্ছা, এত কথা না বলে চলো ফুচকা খাবো। এটা কি তুই বলছিস? কেন, বিশ্বাস হচ্ছে না? একটু কষ্টই হচ্ছে। তুই হঠাৎ। থাক, আর বলতে হবে না, তুই চল। এই বলে সাদিয়া আমার হাত ধরে টেনে নিয়ে গেল, আর সাথে সাগর আর রাহাত কেউ ডাক দিল। তারপর সবাই মিলে ফুচকা খেয়ে যে যার মতো বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে এসে খেয়ে নিলাম। আজ আর বাইরে গেলাম না, রুমে এসে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে চলে গেলাম ক্রিকেট খেলতে। খেলা শেষ করে সন্ধ্যার আগে বাসায় এসে হালকা কিছু খেয়ে রুমে চলে এলাম। কিছুক্ষণ ফোনে গেম খেলে পড়তে বসে গেলাম। প্রতিদিনের রাতটা ঠিক নিয়ম মতোই যায়। সন্ধ্যায় এসে পড়তে বসা, পড়া শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে যাওয়া। এইভাবেই কলেজ, খেলাধুলা, পড়া আর ঘুমের মাধ্যমে বেশ কয়েকটা দিন কেটে গেল। সাদিয়ার সাথে এখন মাঝে মাঝে কথা বলি, তবে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। আমিও সাদিয়াকে ভালোবেসেছিলাম, প্রপোজ করেছিলাম, কিন্তু থাক ওইসব পরে একদিন বলবো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে গেলাম। কলেজ শেষ করে প্রতিদিনের মতো বাসায় চলে এলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু ছাদে এলাম, ফোন আর হেডফোনটা সাথে নিয়ে দোলনায় বসে গেম খেলতে লাগলাম। হঠাৎ গাড়ির শব্দ পেয়ে নিচে তাকিয়ে আমি পুরো থ হয়ে গেলাম। ওনারা এখানে কিভাবে? আমি নিচে তাকিয়ে দেখি সাদিয়া আর ওর আব্বু গাড়ি থেকে নামছে। এখন আবার কি করতে এলো? নিজের বোনের বাসায় আসতেই পারে। আমি আমার মতো আবার গেম খেলতে লেগে গেলাম। একটু পর সাগরের ফোন পেয়ে ফোনটা রিসিভ করে, কোথায় তুই? আচ্ছা তুই কোথায় তাই বল। ছাদে বসে আছি। আচ্ছা থাক, আমি আসছি। আচ্ছা আয়। একটু পরে দেখি সাগর এসে আমার পাশে বসলো। এত তাড়াতাড়ি কোথা থেকে আসলে? আমি তোদের বাসার সামনে দাঁড়িয়ে ফোন দিয়েছিলাম। কোথায়, এদিকে কোথায় এসেছিলি? একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম তোর সাথে যাই। ও, তোদের বাসায় দেখলাম সাদিয়া এসেছে। একটু আগেই ওর আব্বুর সাথে এসেছে। তুই কথা বলেছিস? না, আমি এখনো নিচে যাইনি। ও, তা তুই এখন বসে বসে গেম খেলবি নাকি আমার সাথে যাবি? আমিও যাব। তাহলে চল। আমি আর সাগর উঠে নিচে চলে এলাম। এসে দেখি সাদিয়া সোফায় বসে টিভি দেখছে। আমি ওর সাথে কথা না বলে আমার রুমে চলে এলাম। হেডফোনটা রেখে এসে দেখি সাগর সাদিয়ার সাথে কথা বলছে। সাগর চল। কি রে, কোথায় ছিলি? তোকে দেখাই গেল না। ছাদে ছিলাম এখন কোথাও যাবি? খেলতে। আমি আর ওখানে না দাঁড়িয়ে সাগরকে নিয়ে বাইরে চলে এলাম। এসে দেখি আব্বু আর আঙ্কেল আসছে। কেমন আছেন আঙ্কেল? ভালো বাবা। তোমার শরীরের কি অবস্থা? দিন দিন শুকিয়ে যাচ্ছ কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করে নাকি? শুধু এখানে সেখানে ঘুরে বেড়ায়। ঘুরাতে তো সমস্যা নেই, কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া তো করতে হবে। কতবার বলেছি
কথা শুনলেই তো হয়। আচ্ছা আঙ্কেল, রাতে এসে কথা বলবো। না বাবা, আমি চলে যাব এখনই। আজ আসলেন আর আজই চলে যাবেন? কাজ আছে। সাদিয়া বারবার আসতে চাইছিল, তাই ওকে রেখে যেতে এসেছি। ও কিছুদিন থাকবে এখানে। ও আচ্ছা আঙ্কেল, তাহলে সময় হলে আবার আসবেন। আচ্ছা, আর তোমরা তো যেতে পারো। যাবো আঙ্কেল, সময় হলে গিয়ে ঘুরে আসবো। আমার দেরি হয়ে যাবে। তাহলে সাবধানে যাইয়েন। ঠিক আছে। আমি সাগরের সাথে সোজা স্কুল মাঠে চলে এলাম। আজ একটা ক্রিকেট ম্যাচ আছে। আমি দেখতে রোগা হলেও ক্রিকেট বেশ ভালোই খেলি। যাই হোক, খেলা শেষ করে সন্ধ্যায় বাসায় চলে এলাম। এসে দেখি সাদিয়া, আম্মু, ভাবি সবাই একসাথে বসে গল্প করছে আর টিভি দেখছি। আমি কোনো কথা না বলে সোজা আমার রুমে চলে এলাম। এসে হাত মুখ ধুয়ে ফোন চাপতে লাগলাম। এখন আর নিচে যেতে পারবো না, গেলে সাদিয়ার সাথে দেখা হয়ে যাবে। একটু পরে ফোনটা রেখে পড়তে বসে গেলাম। হঠাৎ সাদিয়া পিছন থেকে এসে, কি করিস? হাডুডু খেলি। মিথ্যা বলিস কেন? তুই তো বই পড়ছিস। তাহলে দেখতেই তো পাচ্ছিস, আবার জিজ্ঞেস করিস কেন? তুই রেগে যাচ্ছিস কেন? আমি আবার কোথায় রাখলাম? আচ্ছা বাদ দে, আমাকে একটা বই দে, আমিও পড়বো। ওই যে ওখানে আছে, যেটা ভালো লাগে নিয়ে পড়। তারপর আমি আমার মতো আবার পড়তে লাগলাম। সাদিয়াও একটা বই নিয়ে পড়তে শুরু করলো। পড়ার এক পর্যায়ে হঠাৎ ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি মারিয়া ফোন করেছে। কে বলছেন? আমি মারিয়া। কাকে চাই? কি বলছিস এসব? আমি আপনাকে চিনি না। তুই আমাকে চিনতে পারছিস না? না। আমি মারিয়া। কোন মারিয়া? কুত্তা, তুই আমাকে চিনিস না তাই না? না। দেখ, এখন রাগাস না। আমি সরি বলছি তো। কিসের সরি? আমি সত্যি ভাইয়ের বিয়েতে আসতে চেয়েছিলাম, কিন্তু আপু আম্মু যায়নি, তাই আমাকেও যেতে দেয়নি। হয়েছে, তোদের আর আসতে হবে না। তুই এত রাগ করছিস কেন? আমার কাজ আছে, বাই। প্লিজ রাগ করিস না, আমি আর কিছুদিন পরে আসবো। কবে? আর কিছুদিন পর আপু একটা কাজে ওই দিকে যাবে। আমি আপুর সাথে গিয়ে ওখান থেকে তোদের ওখানে চলে যাব। সত্যি তো? সত্যি। চাচ্ছু এখন কোথায়? অফিসে। আর তোর আম্মু? বাসাতেই আছে, কাজ করছে। একটু দে, কথা বলবো। তারপর মারিয়া ফোনটা ওর আম্মুর কাছে নিয়ে গেল। আমি কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। ওহো, আপনাদের তো বলাই হয়নি। মারিয়া হচ্ছে আমার চাচাতো বোন, ঢাকায় থাকে। আর ওরা ভাইয়ার বিয়েতে আসছিল না, তার জন্যই একটু রেখেছিলাম আমি আমার মতো। আবার পরে মন দিলাম। কে ফোন করেছিল? আমার চাচাতো বোন। ওরা কোথায় থাকে? ঢাকাতে থাকে। আমি কি ওকে কখনো দেখেছি? না, ওরা বিয়েতে আসছিল না। ও, তারপর আর কেউ কোনো কথা বললাম না। একটু পরেই ভাবি আসলো। কি রে, তোদের পড়া শেষ হয়েছে? এই তো প্রায় শেষ। চল, সবাই বসে আছে, খাবার টেবিলে তোদের জন্য। চলো। পড়া থেকে উঠে নিচে এসে খাবার খেয়ে নিলাম। ওখানে আর না থেকে সোজা রুমে চলে এলাম, কারণ ওখানে থাকলেই আমাকে নিয়ে কথা হতো। বিশেষ করে আব্বু। যখনই আব্বুর সামনে যাই, তখনই আমার শরীর নিয়ে কথা বলে। রুমে এসে ফেসবুক গোতাতে লাগলাম। ফোন চাপতে চাপতে কখন ঘুমিয়ে গিয়েছি মনে নেই। পরের দিন সকালে ভাবির ডাকে ঘুম ভাঙলো। উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। নিচে গিয়ে খাবার খেয়ে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এমন সময় ভাবি এসে বলল, তোর সাথে সাদিয়াকে নিয়ে যাস। ও তো একাই যেতে পারে। না, তুই ওকে নিয়ে যাবি। আচ্ছা, ওকে তৈরি হতে বল। ও তৈরি হয়েই আছে, তুই যাওয়ার সময় ওকে ডেকে নিস। আচ্ছা ঠিক আছে। তারপর ভাবি চলে গেল। আমিও তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। সাথে সাদিয়াকে নিয়ে কলেজে এলাম। সাদিয়া ওর বান্ধবীদের কাছে চলে গেল। আমিও বন্ধুদের কাছে এলাম। কিরে, একেবারে একসাথে কলেজে? তো কি করবে, নিজের বেআইনের সাথে তো আসছে। এখন একদমই মজা করবি না। আচ্ছা ঠিক আছে। আর মিথিলা তোকে খুঁজতে আসছিল। কেন? জানি না, শুধু বললো তুই আসবি কখন। ও, তোকে ওর সাথে দেখা করতে বলেছে। কি জরুরি কথা নাকি বলবে? আমার সাথে আবার কিসে জরুরি কথা?
জানি না, তবে তোকে দেখা করতেই বলেছে। আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে গিয়েছে। তারপর সবাই উঠে ক্লাসে চলে এলাম। ক্লাসে আসতে মিথিলা ইশারা করে বলল কলেজ ছুটির পর দেখা করতে। আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে নিজ জায়গায় গিয়ে বসলাম। প্রথম ক্লাস শেষ হবার পর কলেজ ছুটির পর গেটের সামনে দেখা করিস। আমি বুঝেছি, আর সাগরও আমাকে বলেছে। ও আচ্ছা। তারপর বাকি ক্লাসগুলো করে বাইরে বের হলাম। মিথিলা ওর সাথে দেখা করতে বললো, তুই দেখা করেছিস? না, এখন করব। ও আচ্ছা। আমরা হাঁটতে হাঁটতে গেটের সামনে এসে দাঁড়ালাম। একটু পর মিথিলা আসলো। কি বলবি? সাদিয়া এদিকে নেই তো। না, এদিকে তো দেখলাম না। ও আচ্ছা, না থাকলেই ভালো। কি বলার জন্য এখানে আসতে বললি? শোন, তুই সেদিন সাদিয়ার গায়ে হাত তোলার পর থেকে সাদিয়া তোর উপর ভীষণ রেগে আছে। কই, আমার সঙ্গে তো ভালোভাবেই কথা বলছে। ও এখন তোর সাথে ইচ্ছে করে ভালো ব্যবহার করছে, কিন্তু ওর মাথার ভেতরে শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। ওকে দেখে তো কিছুই মনে হলো না। থাক, অত কথা বলবো না, যে কোনো সময় সাদিয়া চলে আসতে পারে। শুধু এইটুকু বলছি, তুই যতটা সম্ভব সাদিয়ার থেকে দূরে দূরে থাকবি আর সাবধানে থাকবি। ও সুযোগ পেলেই তোর ক্ষতি করবে। আচ্ছা, দেখি কি করা যায়। দেখি না, তুই ওর থেকে সাবধানে থাকবি। যে কোনো সময় সাদিয়া চলে আসতে পারে। আমি গেলাম, বাই। আচ্ছা ভাই। একটু পরে দেখি সাদিয়া আর ওর বাকি বান্ধবীরা আসছে। সাগর আর রাহা চলে গেল। আমি নিজের মতো দাঁড়িয়ে আছি। কি রে, বাসায় যাবি না? যাব। তাহলে চল। আমি একটা রিক্সা নিয়ে এলাম। সাদিয়া আর আমি রিক্সায় উঠতেই সাদিয়ার বান্ধবীরা আমার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। আমি সেদিকে খেয়াল না করে রিক্সাওয়ালা মামাকে চলে আসতে বললাম। বাসায় এসে আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। একটু পরই সাদিয়া আমার রুমে এলো। কি করিস? দেখতেই তো পারছিস। একটা কাজ করে দে না। এখন আবার কি কাজ? মাত্র কলেজ থেকে আসলাম। একটু বাজারে যা। আমি এখন পারবো না। তুই পারবি। না, আমি পারবো না, পারলে তুই যা। আমি কিন্তু আপুকে সব বলে দিব। কি বলবি তুই? কিসের ভয় দেখাস আমাকে? যা, তোর যা ইচ্ছা তুই বল। আমার সামনে ভাব নিয়ে কাজ হবে না। আমি তোর সামনে মোটেও ভাব নিচ্ছি না। আর তুই এখন এখান থেকে যা। আমি কোথাও যেতে পারবো না। তুই আমার কথা শুনবি না? তুই কে রে, তোর কথা শুনতে হবে? তোর ভাগ্য ভালো যে আমার গায়ে হাত দেওয়ার পরও তুই এখন ভালো আছিস। তুই আবার কি করবি? তোর মতো মেয়ে পারে শুধু অহংকার দেখাতে। আমি কি পারি আর না পারি সেটা তোকে দেখাবো। যা, তুই যা করতে পারিস করিস। সাদিয়া আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি ভাবতে লাগলাম, হঠাৎ আজ আবার এরকম করছে কেন? আজ কলেজ থেকে আবার কি বুদ্ধি করে আসলো কে জানে। যাই হোক, মিথিলার কথাটাও মানতে হবে। আমি আর বসে না থেকে নিচেই গিয়ে কিছু খেয়ে নিলাম। সাগরকে ফোন দিয়ে বাইরে বের হয়ে এলাম। এসে খেলাধুলা করে সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম। বাসায় আসতেই তুই সাদিয়ার সাথে এরকম ব্যবহার করিস কেন? আমি আবার কি রকম ব্যবহার করলাম? ওই তো আমার সাথে সবসময় বাজে ব্যবহার করে। সাদিয়া তো বলল তুই ওর সাথে বাজে ব্যবহার করিস। বিশ্বাস করো ভাবি, ওই আমার সাথে এরকম করে। না হলে তুমি ওর বান্ধবীদের কাছে শুনে দেখো। আর সাদিয়া আমাকে ছোট লোক কাইলা এসব কিছু বলে। সাদিয়া এদিকে আয়। কি হয়েছে আপু? সাদিয়ার নজর আমার দিকে পড়তেই একটা শয়তানি মার্কা হাসি দিল। সাদিয়া ভেবেছে হয়তো ভাবি আমাকে বকেছে। তুই সাকিবের সঙ্গে বাজে ব্যবহার করিস কেন? আমি কিরকম ব্যবহার করি? ওই তো আমার সঙ্গে এরকম করে। আমি সব জানি, তোর বান্ধবীদের থেকে শুনেছি। আসলে আপু, নিজের দোষ করে আবার আরেকজনের দোষ বলতে এসেছিস। আপু তুই কাকে ছোট লোক বলিস? ওরা যদি ছোট লোক হয় তাহলে আমাকে এই ছোট লোকের মধ্যে বিয়ে দিলি কেন? ভুলে যাস না এখন আমি এই বাড়ির বউ। সরি আপু। আমি ওখান থেকে এসে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব। সাদিয়া পিছন থেকে এসে বলল, কাজটা ঠিক করলি না। আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি। এই জন্য তোকে পস্তাতে হবে। আমি এদিকে কান্না দিয়ে সোজা রুমে চলে এলাম। প্রতিদিনের মতোই পড়া, ফোন চাপা, খাওয়া, ঘুমানো, এইভাবেই রাতটা পার হয়ে গেল। পরের দিন সকালে দেখি সাদিয়া আমার রুমে। তুই এত সকালে আমার রুমে কি করিস? কাজ আছে তাই আসলাম। আমার রুমে তোর কিসের কাজ? যা এখান থেকে। যাব, তবে তুই আজ বুঝতে পারবি আমার গায়ে হাত তোলার পরিণাম কি হতে পারে। কি করবি তুই?
দাঁড়া, দেখাচ্ছি। দরজা কেন নক করলি? কলেজের সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিস, আপুর কাছে আমাকে খারাপ বানিয়েছিস। তুই ভেবেছিস তোকে এমনি এমনি ছেড়ে দিব? কি করতে চাস তুই? সেটা একটু পরেই বুঝতে পার। আমার কাছে ব্যাপারটা একদমই ভালো লাগলো না। উঠে গিয়ে দরজা খুলতে যেতেই পিছন থেকে মাথায় আঘাত পেয়ে নিচে পড়ে গেলাম। হ্যাঁ, সাদিয়া পিছন থেকে আমার মাথায় আঘাত করেছে। সব কিছু কেমন যেন ঝাপসা লাগছে। সাদিয়া এসে আমার টি শার্টটা টেনে একটু ছিঁড়ে দিল। আমার কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। সাদিয়া চিৎকার করে ভাবিকে ডাকছে। সাদিয়া আমার কাছে এসে কলার ধরে নিচে সরে বলল, এখন বুঝতে পারবি আমি কি করতে পারি। আমার পেছনে লাগা, তাই না? এবার হারে হারে বুঝবি। হঠাৎ দরজার ওপাশ থেকে কারো আশা শব্দ পেয়ে যদি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। আমাকে হসপিটালে কে আনলো? আপনার আব্বু নিয়ে এসেছে, আব্বু কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। একটু দেখে দেবেন? আচ্ছা, দিচ্ছি। তোকে আমার নিজের ছেলে বলতেও লজ্জা করছে। ছি, কি করেছি আমি? চারিদিকে ধর্ষক ঘোরাফেরা করছে, কিন্তু আমার বাড়িতে যে ধর্ষক থাকতে পারে এটা আমি ভাবতে পারিনি। কি বলছো আব্বু? চুপ, তোর ওই নোংরা মুখে আমাকে আব্বু বলবি না। আমি কি করেছি যার জন্য তুমি এমন করছো? কি করিসনি তুই? তুই সাদিয়ার ইজ্জত নষ্ট করতে চেয়েছিস। না, তুমি ভুল বুঝছো। কোনটা ভুল? তুই সাদিয়াকে একা পেয়ে ওকে নষ্ট করতে চেয়েছিস, এটাও ভুল। বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। সাদিয়ার পিছন থেকে আমার মাথায় আঘাত করেছে। নিজের ইজ্জত বাঁচানোর জন্য তোকে আঘাত করতে বাধ্য হয়েছে। সাদিয়া এসব কিছু মিথ্যা বলেছে। চুপ, একটা মেয়ে কখনো তার ইজ্জত নিয়ে মিথ্যা বলে না। আমি সত্যি বলছি, ও আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করেছে। আমি আর একটা কথাও শুনতে চাই না। তোর মতো ছেলের আমার আর দরকার নেই। আব্বু, তুমি ভুল করছো। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর থেকে শিখতে হবে? আমার বাড়িতে আর তোর কোনো জায়গা নেই। তোর সব কিছু এই ব্যাগে রাখা আছে। তোকে পুলিশে দিতে চেয়েছিলাম, কিন্তু বাসার সবার দিকে তাকিয়ে সেটা আর করতে পারলাম না। আম্মু কোথায় এখন? বাসায় আছে। আমি আম্মুর সাথে দেখা করতে চাই। তোর কারোর সাথে দেখা করতে হবে না। আব্বু প্লিজ, শুধু একবার। না, তুই আমার ওই বাসার দিকে আর যাবি না। আর যদি যাস তাহলে আমার মা। আচ্ছা, যাব না। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। তোমার নিজের ছেলের থেকে অন্য একটা মেয়ের কথা বেশি বিশ্বাস হলো? আমার ছেলের থেকে একটা মেয়ের ইজ্জত আমার কাছে অনেক দামি। ও আচ্ছা, তবে এখন যেটা করছেন এটা ভুল করছেন। আর এই ভুলটা যেদিন বুঝতে পারবেন সেদিন আর আমাকে কাছে পাবেন না। আর হ্যাঁ, এইসব জিনিসপত্র আমার আর দরকার নেই। আপনার টাকায় কেনা ছিল, এটা আপনি নিয়ে যান। আমি আর ওখানে না থেকে সোজা হসপিটাল থেকে বেরিয়ে এলাম। কোথায় যাব এখন? মাথাটা ঝিমঝিম করছে। রাতদের বাসায় এসে বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। আরে সাকিব যে, ভেতরে আসো। আন্টি রাহাত বাসায় আছে? না, ও একটু বাজারে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। ও আচ্ছা, তোমার মাথায় কি হয়েছে? একটু আঘাত পেয়েছিলাম। তোমরা যে কিভাবে চলাফেরা করো বুঝি না। আসো ভেতরে আসো, রাহাতের রুমে গিয়ে বসো। না আন্টি, আমি সোফাতেই বসছি। গিয়ে সোফায় বসলাম। আন্টি টিভিটা অন করে রিমোটটা আমার কাছে দিয়ে কাজ করতে লাগলো। টিভি ঠিকই চলছে, কিন্তু আমার টিভির দিকে কোনো মনই নেই। বারবার শুধু সাদিয়ার করা ব্যবহার মনে পড়ছে। সামান্য বিষয় নিয়ে এত কিছু করতে একটু বদলো না, এতটা নিচে নামতে পারলো। হঠাৎ কারো ধাক্কায় বাস্তবে ফিরলাম। কি এত ভাবছিস? কখন থেকে ডাকছিস, শুনতে পাচ্ছিস না? অনেক কিছু। তোর মাথায় কি হয়েছে? তোর রুমে চল, সব কিছু বলছি। আচ্ছা চল। রাতের সাথে ওর রুমে চলে এলাম। সাদিয়া আমার সাথে যা যা করেছে সব কিছু ওকে বললাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সাদিয়া এত বড় একটা জঘন্য কাজ করেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখন কি করতে চাস? তুই যেভাবেই হোক আমাকে ঢাকা যাওয়ার ব্যবস্থা করে দে। তুই ওখানে গিয়ে কি করবি? যেভাবেই হোক চালিয়ে নিব। কিন্তু কোনো কিন্তু নয়। আচ্ছা, আমি এক বড় ভাইকে বলে দেব, তুই আপাতত কিছুদিন ওখানেই থাকবি। আচ্ছা। কিছু খেয়েছিস? না, এখন কিছু খাবো না। চল, আমার সাথে খাবি। আর কিছু বলবে না দিয়ে জোর করে নিয়ে গেল। খাবার খেয়ে আবার রাহাতের সাথে ওর রুমে চলে এলাম। আজকে তো আর যেতে পারবি না। হুম। আজ রাতটা তাহলে
আমাদের এখানেই থেকে যা। আচ্ছা, কিছুই করার নেই, কোথায় বা যেতাম, তার থেকে ভালো রাতটা এখানে থেকে চাই। রাতে রাহাত বড় ভাইয়ের সাথে কথা বলে আমার টাকার ব্যবস্থা করে দিল, আর কিছু জামা কাপড় কিনে দিল এবং যাওয়ার টিকিট কেটে দিল, আর কিছু টাকা আমাকে দিল। এরকম বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। পরের দিন সকালে দেখি সাগর চলে এসেছে। সব কিছু গুছিয়ে আন্টির থেকে বিদায় নিয়ে বাস স্ট্যান্ডে চলে এলাম। সাগর একটা সেলফোন হাতে দিয়ে বলল, এটাতে সিম ভরা আছে, এখানেই যোগাযোগ করব। সবাইকে ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু আমাকে যেতেই হবে। আমার পরিস্থিতি এতটা খারাপ হবে কখনো ভাবতেও পারিনি। যাই হোক, সবার থেকে বিদায় নিয়ে বাসে উঠে গেলাম। বাসটা ছাড়তেও বেশি দেরি নেই। সবাইকে শেষবারের মতো দেখে নিলাম। কিছুক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করলো। বুকের বাম পাশে কেমন যেন চিনচিন ব্যথা করছে আর ভয়ও লাগছে। কীভাবে চলবে দিনগুলো ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেছি। শেষমেশ 5 ঘন্টা জার্নির পর ঢাকা এসে পৌঁছালাম। রাহাতের দেওয়া ঠিকানা অনুযায়ী চলতে শুরু করলাম। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেঁচে উঠল। আমি ফোনটা বের করে রিসিভ করতেই দেখি একটা মেইলি কণ্ঠ। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল। আমি ফোনটা বের করে রিসিভ করতে দেখি একটা মেইলি কণ্ঠ। বাবা, কোথায় তুমি? কে বলছেন? আমি রাহাতের আম্মু। ও আন্টি, কেমন আছেন? ভালো। তুমি কত দূরে গিয়েছো? একটু আগে বাস থেকে নেমেছি। ও, তাহলে পৌঁছে ফোন দিও। আচ্ছা আন্টি, দিব। রাহাত কোথায়? গোসল করছো? ও আচ্ছা আন্টি, তাহলে পৌঁছে ফোন দিব। ফোনটা কেটে আবার চলতে শুরু করলাম। 5 মিনিট লাগলো ঠিকানায় পৌঁছাতে। এখানে বড় ভাই তার ফ্যামিলি নিয়ে থাকে। ফ্যামিলি বলতে শুধু মা আর ছোট একটা বোন আছে, বাবা নেই। সবার সাথে পরিচয়ের পর্ব শেষ করলাম। আমাকে একটা রুম দেখিয়ে দিল। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানার উপর বসে চিন্তা করতে লাগলাম, কি থেকে কি হয়ে গেল। আমার বাসা থেকেও সবাই ভুল বুঝলো। কি করব এখন? ভাইয়া তোকে নিচে খাবার জন্য ডাকছে। হঠাৎ কথাটা শুনে সামনে তাকিয়ে দেখি মারিয়া। মারিয়া হচ্ছে মারুফ ভাইয়ের ছোট বোন। এবার 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। মারুফ ভাই একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, আর মারুফ ভাই হচ্ছে আসলে রাহাতের খালাতো ভাই। যাই হোক, উঠে নিচে গিয়ে সবার সাথে কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম। সবাই অনেক ভালো মনের মানুষ। একদিনেই আমাকে আপন করে নিল। আরও কিছুক্ষণ কথা বলে বাসার বাইরে চলে এলাম। এসে আন্টিকে ফোন দিয়ে বলে দিলাম আমি পৌঁছে গেছি। তারপর পাশের একটা দোকান থেকে সিগারেট কিনে খেতে শুরু করলাম। তুমি সিগারেট খাও? হঠাৎ পিছন থেকে এমন কথা শুনে চমকে উঠলাম। তাকিয়ে দেখি মারুফ ভাই দাঁড়িয়ে আছে। খাই না, তবে আজ খুব ইচ্ছা হলো খেতে। দেখো ভাই, আমি তোমার ব্যাপারে সব কিছু শুনেছি রাহাতের থেকে। তোমার সাথে যেটা হয়েছে, এরপর সিগারেট খাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এটা তো কোনো সমাধান নয়। বাংলায় একটা কথা আছে জানো তো, যে চোরের ওপর রাগ করে কলাপাতায় ভাত খেলেই নিজেরই ক্ষতি। এখানে চোরের কিন্তু কিছুই হবে না। আমি চুপচাপ ভাইয়ের কথাগুলো শুনছি। এখানে তোমার নিজেকে বদলাতে হবে। যারা তোমাকে ভুল বুঝেছে, তোমার দায়িত্বটা হবে তাদের ভুল ধরিয়ে দেওয়া। আর যারা তোমাকে অবহেলা করেছে, অপমান করেছে, তাদের যোগ্য জবাব দিতে হবে। নিজেকে এমনভাবে তৈরি করো, যারা তোমাকে একা রেখে গেছে তারাও একদিন আফসোস করবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছে। নিজের অজান্তেই চোখের কোণ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ল। আগে কান্না করছো কেন? আচ্ছা, সিগারেটটা শেষ করে বাসায় এসো। না ভাই, আমি আর সিগারেট খাবো না। আমি সিগারেটটা ফেলে দিলাম। চলেন একসাথে বাসায় যাই। আচ্ছা চলো। কিন্তু আমাকে কিছু তো একটা করতে হবে। তুমি তোমার পড়াটা শুরু করে দাও। কিন্তু কোনো কিন্তু না। তোমার যতদিন ইচ্ছে আমার বাসায় থাকতে বা যখন যা লাগবে আমাকে বলবে। আর হ্যাঁ, আমি রাহাতকে বলে ওখান থেকে টিসি আনার ব্যবস্থা করব। আমি আর কোনো কথা বললাম না। চুপচাপ ভাইয়ের সাথে বাসায় চলে এলাম। রাতে খাওয়া দাওয়া করেই রুমে এসে শুয়ে অনেক কিছু ভাবলাম। এভাবে আর থাকা যাবে না। প্রত্যেকের কথার জবাব দিতে হবে। বেশি রাত না জেগে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং আপু। তুমি আমাকে আপু বললে কেন? তাহলে কি বলবো? আমাকে নাম ধরে ডাকবে। না, আমি আপুই বলবো। না, নাম ধরে ডাকবে। না, আপু বলবো। না। হ, কি? আপু বলবো। তুমি এমন কেন? এমনই। আচ্ছা, তোমার ঘুম কেমন হলো? তোমার কেমন হয়েছে? আমার তো প্রতিদিনই ভালো হয়। তাহলে আমারও ভালো হয়েছে। তুমি? কি? কিছু না। আপু।
আজ আমাকে স্কুলে দিয়ে আসবে। আচ্ছা। আন্টি রান্নাঘর থেকে এসে কি কথা হচ্ছে দুজনের? আমার আপুর সাথে কথা বলছিলাম। দেখেছো আম্মু, আমাকে আপু বলছে। তো কি হয়েছে? আম্মু, তুমিও? কি? কিছু না, তুমি আমাদের খেতে দাও, আজ ভাইয়া আমাকে স্কুলে নিয়ে যাবে। কেন তুই একা যেতে পারিস না? আন্টি সমস্যা নেই, আমি নিয়ে যাব। কিন্তু বাবা। সমস্যা নেই আন্টি, আর আমি একা একা বাসায় থেকেই কি করব? আচ্ছা তোমরা থাকো, আমি খাবার নিয়ে আসছি। আন্টি গিয়ে খাবার নিয়ে এলো। আমি আর মারিয়া খাবার খেয়ে নিলাম। মারিয়া তৈরি হয়ে নিল। আমি মারিয়াকে নিয়ে ওর স্কুলে চলে এলাম। মারিয়া স্কুলে ঢুকে গেল। আমি ওখানেই একটা দোকানে গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম, আমাকে এরকম বসে থাকলে হবে না, কিছু একটা করতে হবে। আপাতত দু একটা টিউশনি পেলে মন্দ হয় না। আরও কিছুক্ষণ বসে থেকে বাসায় চলে গেলাম। এইভাবেই কেটে গেল কয়েকটা দিন। আমার কলেজ থেকে টিসি নিয়ে এসেছি। ওইদিকে আমার বাসা থেকে খুঁজছে, কিন্তু কোনো সন্ধান পাচ্ছে না। আমার বন্ধুদের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। অন্যদিকে সাদিয়ার কথা, সাদিয়া ওই দিনই তার নিজের বাসায় চলে গিয়েছিল। আমার থেকে প্রতিশোধ নিয়ে অনেক খুশি হয়েছে। আজ সাদিয়া কলেজে গিয়ে তার বন্ধুদের সাথে বসে আছে। আর আসবেও না। আমাকে সবার সামনে থাপ্পড় মেরেছে, আর আমি ওকে বাড়ি ছাড়া করেছি। সাদিয়া তার বান্ধবীদের সবকিছু খুলে বলল। তুই সত্যি এরকম করেছিস? তো কি করব, মাথায় তুলে রাখবো? তুই কাজটা একদমই ঠিক করিসনি। আরে শর্ত, তুই কি ওর হয়ে ওকালতি করতে আসলি? আমি কারো হয়ে উকালতি করতে আসিনি, তবে তুই অনেক বড় একটা ভুল করেছিস। এর জন্য তোকে পস্তাতে হবে। তোর সাথে বন্ধুত্ব করাটাই ভুল হয়েছে। একটা নারীর কাছে সব থেকে বড় হচ্ছে তার ইজ্জত, আর তুই সেটা নিয়ে খেলা করলি। এতটা নিচে নামতে পারলি তুই? তো কি হয়েছে? তোর সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। বাই। ভুল করলি। মিথিলা আজ ক্লাস না করে সোজা আমাদের বাসায় চলে গেল। বাসায় গিয়ে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি সাকিবের সাথে একই কলেজে পড়ি। সাকিবের কোনো খোঁজ পেয়েছো? আমিও তো সেটাই জানতে এসেছি। কিছুদিন ও কলেজে যায় না। আরে মিথিলা, কখন আসলে? এই তো অল্প কিছুক্ষণ। ভিতরে আসো। মিথিলা ভিতরে গিয়ে বসলো। হঠাৎ কি মনে করে? সাকিবের খোঁজ নিতে আসলাম। ওর মতো ছেলের খোঁজ নিয়ে কি করবে তুমি? ওর মতো ছেলে মানে? ওর মতো বাজে ছেলের খোঁজ আমার কাছে নেই। ও মোটেও বাজে ছেলে না। কতটুকু জানো ওর বিষয়ে? আমি যতটুকু জানি সব সত্যি জানি, কিন্তু আপনারা যা জেনেছেন তার মধ্যে ভুল আছে। কি বলতে চাও তুমি? আমি বলতে চাচ্ছি সাকিব কোনো খারাপ কাজ করেনি। কি বলছো? ও কি করেছে তুমি জানো? জানি। জানার পরও ওর হয়ে কথা বলছো কিভাবে? আচ্ছা আন্টি, সাকিব তো আপনার ছেলে। আপনার কি মনে হয় যে ও এরকম একটা বাজে কাজ করতে পারে? না, আমার এখনো বিশ্বাস হয় না। কি বলছো তুমি আম্মু? ও আমার বোনের ইজ্জত নষ্ট করতে চেয়েছে, তারপরেও তুমি? বাস, অনেক হয়েছে। সাকিব আপনার বোনের ইজ্জত নষ্ট করতে চায়নি। এই সব কিছুই আপনার বোনের সাজানো প্ল্যান ছিল। কি বলছো তুমি? কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আপনার বোন। আপনার বোনকে গিয়ে জিজ্ঞেস করুন। কিন্তু সাদিয়া এসব কেন করবে? এতদিনে আপনার বোনকে চিনতে পারলেন না? তবে শুনুন। তারপর মিথিলা একে একে সবকিছু বলতে লাগলো। সাদিয়াকে থাপ্পড় মারা থেকে তোর সব প্ল্যান খুলে বলল। আর এটা আমি নিজের কানে শুনে এসেছি। সাদিয়া আমাদের সবকিছু বলেছে আজ কলেজে। আমি এটা শোনার পর ক্লাস না করে সোজা আপনাদের এখানে চলে এসেছি। আমি জানতাম আমার ছেলে এটা করতে পারে না, আর সেই শিক্ষা আমি ওদের দিইনি। কিছুক্ষণ চুপ করে থাকার পর আম্মু, আমি আজ বাসায় যাব। কেন? সত্যিটা জানার জন্য। সাকিবের কোনো খোঁজ পেয়েছেন? না।
ওকে সেই দিনই ওর আব্বু বাসা থেকে বের করে দিয়েছে। কোথায় আছে, কি করছে, কিছুই জানি না। শান্ত হন আন্টি, যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। ভাবি ওখান থেকে উঠে রুমে চলে এলো। তৈরি হয়ে আম্মুকে বলে একাই বেরিয়ে পড়ল। ভাইয়াকে ফোন দিয়েছিল, কিন্তু ভাইয়া বিজি থাকায় আসতে পারেনি। মিতিরা ও তার বাসায় চলে গেল। ভাবি তার বাসায় গিয়ে কলিং বেল দিতেই ভাবির আম্মু এসে দরজা খুলে দিল। তুই এই সময়? কাজ আছে। আর কেউ আসেনি? না, আমি একাই এসেছি। ভিতরে আয়। ভাবি ভেতরে গিয়ে চুপচাপ সোফায় বসে রইল। কিছু হয়েছে? না, কিছু না। তাহলে এভাবে বসে আছিস কেন? শরীর খারাপ করেছে? আরে বললাম তো না। এইভাবে কথা বলছিস কেন? একটু চুপ থাকবে? আন্টি আর কিছু না বলে রুমে গিয়ে আঙ্কেলকে ফোন দিয়ে বাসায় আসতে বলল। এদিকে সাদিয়া কলেজ করে বাসায় এসে বেল বাজাতে ভাবি দরজা খুলে দিল। আরে আপু, কখন আসলি? এই তো একটু আগেই। দুলাভাই আসেনি? না, আমি একাই এসেছি। ও যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। সাদিয়া রুমে এসে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ভাবি ওর বিছানায় বসে আছে। তা বল, কেমন আছিস? সাকিবের সাথে এরকম করেছিস কেন? সাদিয়া হঠাৎ এরকম প্রশ্ন শুনে একটু ভয় পেল। আমি কিরকম করেছি? ওই তো আমাকে নষ্ট করতে চেয়েছিল। আপু তুই? কি দোষ করেছিল ও, যার জন্য এত বড় শাস্তি দিলি ওকে? চিৎকার করে বলল। ভাবি চিৎকার শুনে আন্টি চলে এলো। আঙ্কেলও বাসায় এসে এসব শুনে সাদিয়ার রুমে চলে এলো। কি হয়েছে? এখনো হয়নি, তবে এখন হবে। বলেই এক হাত দিয়ে সাদিয়ার চুল ধরে অন্য হাত দিয়ে থাপ্পড় দিল। কি হয়েছে? ওকে মারছিস কেন? আজ একটা কথাও বলবে না কেউ। কি হয়েছে আগে সেটা তো বলবি। এটা তোমার মেয়ের মুখ থেকেই শুনতে পাবে। বল, তুই সাকিবের সাথে এরকম কেন করলি? আপু ছাড় বলছি, লাগছে। আগে বল, তুই এরকম কেন করলি? না হলে আজ তোকে। ছাড় বলছি, যা করেছি বেশ করেছি। আমার পেছনে লাগতে এসেছিল। তুই ওকে দিনের পর দিন অপমান করেছিস। তো কি করব? মাথায় তুলে নাচবো? তুই যে আমার বোন, এটা বলতে আমার লজ্জা করছে। বলতে বলছে কে? আজ থেকে আমার কোনো বোন নেই। যে ছিল সে মারা গেছে। কি হয়েছে আমাকে একটু খুলে বলবি? তারপর ভাবি সবকিছু খুলে বলল। সবকিছু শোনার পর আঙ্কেল এসে সাদিয়াকে একটা থাপ্পড় দিল। তুই এত নোংরা, একটা কাজ করবি কখনো ভাবতেও পারিনি। একটা নির্দোষ ছেলেকে বাড়ি ছাড়া করেছিস, ছি। আর কখনো এই বাড়িতে আসবো না। ভাবি আর না দাঁড়িয়ে সোজা বেরিয়ে এলো। আন্টি আঙ্কেল পিছন থেকে অনেক ডেকেছিল, কিন্তু তাদের কথায় সাড়া না দিয়ে গাড়িতে উঠে বাসায় চলে এলো। আঙ্কেলও সেখানে না দাঁড়িয়ে সোজা অফিসে চলে এলো। সবাই তোমাকে খুঁজতে লাগলো, কিন্তু কোনো খোঁজই পেল না। আমার বন্ধুদেরও বলে কোনো লাভ হলো না, কারণ কেউই আমার ঠিকানা দেয়নি। এদিকে কলেজ থেকে বন্ধুদেরকে দিয়ে টিসি এনে এখানে একটা কলেজে ভর্তি হয়ে গেলাম। বড় ভাইয়ের কাছে অনেক জোর জুলুম করে বলার পর 2টা টিউশনের ব্যবস্থা করে দিল। ভালোই চলতে লাগলো দিনগুলো। মনের মধ্যে একটা জেদ তৈরি হয়ে গেল। সময় মতো খাওয়া খাওয়া, ঘুমানো, শরীরের যত্ন নেওয়া, সব কিছুই করি। এক কথায় নিজেকে বদলানোর জন্য উঠে পড়ে লেগেছি। কিছুদিন টিউশনি করার পরে আরেকটা বেড়ে গেল। এখন মোট 3টা টিউশনি করি। টিউশনিগুলো বাসার পাশেই হওয়ায় খুব বেশি একটা প্রবলেম হলো না। প্রতিদিন মারিয়াকে স্কুলে দিয়ে কলেজে যাওয়া, টিউশনি করানো, সময় মতো খাওয়া, রাতে পড়া, সব কিছু যেন নিজের আয়ত্তে চলে এসেছে। সাদিয়ার বলা কথাগুলো মনে পড়লে নিজের জেদটা যেন আরও বেড়ে যায়। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হয়েছে। হাতে বেশ কিছু টাকা জমা হয়েছে। মারুফ ভাইয়ের সাহায্য নিয়ে এখানে একটা জিমে ভর্তি হয়ে গেলাম। এখন খুব বেশি একটা কলেজে যাই না। সারাদিন জিম, টিউশনি, খাওয়া, পড়াশোনার এক্সেট্রা এগুলো নিয়েই থাকি। আজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলাম। ভাইয়া, আজ আমাকে স্কুলে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আম্মু, খাবার দাও। আন্টি খাবার নিয়ে এলো। আমি আর মারিয়া খাবার খেয়ে মারিয়ার স্কুলের দিকে রওনা দিলাম। ভাইয়া, একটা কথা বলবো? কি? তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ কেন? কই?
আগের থেকে অনেক সুন্দর হয়েছে ও। হয়েছে, আর পাম দিতে হবে না? আমাকে পাম্পার মনে হয়? একটু। ভাইয়া, আচ্ছা হয়েছে, চল এখন। মারিয়াকে স্কুলে দিয়ে একটু মার্কেটে গেলাম, 2টা টি-শার্ট নিয়ে বাসায় এলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানার উপর বসে একটা বই নিয়ে পড়ছি। হঠাৎ ভাইয়া, দরজার কাছ থেকে ডাকটা শুনে তাকিয়ে দেখি মারিয়া। তুই বাসায়? হুম, তোর স্কুল কি হলো? আজ স্কুল ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু কেন? আজ স্যারেদের কি যেন একটা মিটিং আছে, তাই প্রথম ক্লাস শেষ করে ছুটি দিয়ে দিয়েছে। ও যা, ফ্রেশ হয়ে নেই। আচ্ছা। মারিয়া চলে যাওয়ার পর আবার পড়ায় মন দিলাম। এভাবেই চলছিল দিনগুলো। দেখতে দেখতে আরও 5 মাস অতিক্রম হয়ে গেল। নিজেকে অনেকটাই বদলে নিয়েছি। অনেকটা বলতে সম্পূর্ণ বদলে নিয়েছি। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে একদম অন্যরকম হয়ে গিয়েছে। আমার বদলানোর পিছনে যেটা কাজ করেছে সেটা হচ্ছে জেদ। এই জেদ যে কাউকে বদলে দিতে পারে, তবে জেদটা হতে হবে ভালো কাজের জন্য। আজ দুপুরে খাটে আতশা হয়ে আছি। হঠাৎ কারো আসার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকিয়ে দেখি আন্টি। আন্টি আপনি? হুম কিছু বলবেন? একটু কাজ আছে। বলুন। মারুফ অফিস থেকে আসতে দেরি হবে, বাসায়ও বাজার তেমন কিছু নেই, তাই তোমাকেই বলতে এলাম। আরে আন্টি আপনি বলুন। কিছু বাজার করতে হবে। বলুন কি কি আনতে হবে। এখন যেতে হবে না, একটু পর। সমস্যা নেই, এখনই লিখে রাখি। আন্টি যা যা বলল সব কিছুর একটা লিস্ট তৈরি করে নিলাম। আন্টি কেউ আসবে নাকি? সেজন্যই তো একই কিছু। কি আসবে? মারুফের বড় চাচ্ছু। ও অনেকদিন পর এসেছে। আচ্ছা আন্টি, সমস্যা নেই, আমি বাজার নিয়ে আসবো। আচ্ছা। আন্টি চলে যাওয়ার পর উঠে ওয়াশরুমে গিয়ে গোসলটা সেরে নিলাম। তৈরি হয়, ফোনটা হাতে নিয়ে সাগরকে ফোন দিলাম। একবার রিং বেজে কেটে গেল, আবার দিলাম। এবারও তার ব্যতিক্রম হলো না, হয়তো বিজি আছে। ফোনটা রেখে ভেজা কাপড়গুলো ছাদে নিয়ে শুকাতে দিলাম। ছাদ থেকে নামার সময় আবার আন্টির সঙ্গে দেখা হলো। তুমি একেবারে তৈরি হয়ে আসো। ভাবলাম এখনই যাই। আচ্ছা যাও, ওনারা খুব তাড়াতাড়ি চলে আসবে। ও আচ্ছা। নিচে এসো, আমি টাকা দিচ্ছি। নিচে গিয়ে আন্টি থেকে টাকা নিয়ে বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। মনে হচ্ছে পুরো বাজারের লিস্ট দিয়েছে। এত কিছু কিনতে অনেক সময় পার হয়ে গেল। শেষমেশ অনেক কষ্টে বাজার শেষ করে একটা রিকশায় করে বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। একে একে সব কিছু ভিতরে নিয়ে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি সাগর ফোন করেছে। ওই শালা, কোথায় ছিলি তখন? একটু কাজে ছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। বাসার সবাই কেমন আছে? ভালোই আছে। তোর কি অবস্থা রে? এই তো চলছে মোটামুটি। তো লেখাপড়া কেমন চলছে? ভালো। আমাদের তো যায় যায় অবস্থান। কেন? এবার মনে হয় টেনে টুন্ডু পাস করব। ভালো করে পড়ালেখা কর, এখনো সময় আছে। দেখি। আমাদের বাসার সবাই কেমন আছে? ভালোই আছে সবাই। আমাদের কথা বলে এখনো? কালকেও তোর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। কি বলল? তোর কথা জিজ্ঞেস করলো যে তোর কোনো খোঁজ পাওয়া গিয়েছে কিনা। তুই কি বললি? আমার সেই এক কথাই যে আমি কিছুই জানি না। হুম। তো এখন কি করছিস? এই তো রুমে আছি। মারুফ ভাইরা কেমন আছে রে? সবাই ভালো আছে। আচ্ছা, তুই ফেসবুক অ্যাকাউন্ট খুলিস না কেন? ফোন নেই। কেন, তুই ফোন কিনিসনি? না, এখনো বাটন ফোন চালাই। তো এখনো ফোন কিনিসটাই কেন? ফোন থাকলেই রাতটা একটু বেশি জাগা হয়, তাই কিনিনি। ও সাদের সাথে দেখা হয়। এখনো কলেজে আসে। এখনো কি আগের মতোই আছে? না, আমার মনে হয় একটু পরিবর্তন হয়েছে। যেমন? একটু কথা কম বলে, এই আর কি। ও আচ্ছা, তাহলে পরে কথা বলবো। আচ্ছা, সাবধানে থাকিস। ফোনটা রেখে ছাদে গেলাম। কাপড় আনতে গিয়ে দেখি মারিয়া আর একটা মেয়ে ছাদের এক কোণায় দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলছে। এই মেয়েটা আবার কে? আগে তো কখনো দেখিনি। যাই হোক, আমি আমার মতো কাপড় নিয়ে নিচে চলে এলাম। কাপড়গুলো রুমে রেখে আন্টির কাছে গেলাম। গিয়ে দেখি আন্টি রান্না করছে। আন্টি কে কে এসেছে? মারুফের বড় চাচ্ছু আর তার মেয়ে এসেছে। ও তাহলে ওনাকেই দেখলাম মারিয়ার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে ছাদে। তাহলে ওনার আব্বু কোথায়? চলে গিয়েছে। আজ এলো আর আজকেই চলে গেল?
মিথিলাকে রাখতে এসেছিল। মিথিলাকে? মারুফের বড় চাচ্চুর মেয়ে। ও, উনি কি এখানেই থাকবে? না, কিছুদিনের জন্য বেড়াতে এসেছে। কি যেন একটা ঝামেলা হয়েছে ওকে নিয়ে, তাই এখানে কিছুদিন থাকবে। ও আচ্ছা। আমি রুমে এসে পড়তে বসে গেলাম, হঠাৎ মারিয়া রুমে এলো। ভাইয়া একটা বই দাও তোমার। তুই আমার বই দিয়ে কি করবি? মিথিলা আপু পড়বে। উনি কিসে পড়ে? তোমার সাথেই পড়ে। তা কি বই নিতে বলেছে? যে কোনো একটা দাও। তারপর মারিয়াকে একটা বই দিয়ে আবার পড়তে লাগলাম। পড়া শেষ করে নিচে গেলাম রাতের খাবার খেতে। এখনো সবাই খাবার টেবিলে আসেনি, শুধু আন্টি আর মারুফ ভাই বসে আছে। আমিও গিয়ে মারুফ ভাইয়ের পাশে বসলাম। দুজন গল্প করছি। আন্টি মারিয়াদের ডাক দিল খাবার জন্য। একটু পর মারিয়া আর ওই মেয়েটা নিচে নেমে এলো। মেয়েটার মুখের দিকে তাকিয়ে কেমন যেন চেনা চেনা লাগলো। ভালো করে তাকিয়ে দেখি মিথিলা, সাদিয়ার বান্ধবী যে আমাকে সাদিয়া থেকে সাবধান করেছিল, কিন্তু ও এখানে। তাহলে কি ওই মারুফ ভাই চাচাতো বোন? আরে মিথিলা, তুই এখানে? হঠাৎ এরকম কথা শুনে মিথিলা চমকে উঠল, আমার দিকে তাকিয়ে বলল, তুই তুই সাকিব? কেন, চিনতে পারছিস না? তুই এখানে কিভাবে? তুই তুই সাকিব? কেন, চিনতে পারছিস না? তুই এখানে কিভাবে? সে অনেক কথা। তুই ওকে চিনিস? আমরা এক কলেজেই পড়তাম। হয়েছে, আগে খাবার খেয়ে নে, তারপর কথা বলিস। আর কথা না বলে সবাই একসাথে খেতে বসলাম। খাওয়া শেষ করে মারুফ ভাই তার রুমে চলে গেল। আন্টিও থালা বাসন গোছাতে রাখলো। আমি, মারিয়া আর মিথিলা গিয়ে সোফাতে বসলাম। এবার বল, কেমন আছিস? ভালো, তোর কি অবস্থা? দেখতেই তো পারছিস। একটা সত্যি কথা বলবি? কি? তুই কি সত্যি সাকিব নাকি অন্য কেউ? কেন, বিশ্বাস হচ্ছে না? কেমন যেন মনে হচ্ছে। তুই এত সুন্দর হলি কিভাবে? কই, ভাব রাখার জায়গা পাচ্ছি না। অনেক স্মার্ট হয়ে গেছিস। হয়তো। তুই এখানে কিভাবে আসলি? প্রথম থেকে সবকিছু বললাম। ও। তোর কিসের যেন ঝামেলা হয়েছে? হুম। কিসের জন্য? সাদিয়া করেছে সবকিছু। সাদিয়া? হুম। কিন্তু কেন? আমি বলেছিলাম সবাইকে যে তোর সাথে যা হয়েছে তার সব সাদিয়ার প্ল্যান ছিল। ও। তোর ভাবি সবটা শুনে সাদিয়াকে মারধর করেছে, আর তার থেকেই সাদিয়া আমার উপর রাগ। আমাকে কয়েকবার থ্রেট দিয়েছে, আর অনেক ঝামেলা করেছে সাদিয়া, যেটা আব্বু জানতে পেরে আমাকে এখানে নিয়ে এসেছে। কুকুরের লেজ কখনো সোজা হয় না। ভালো হয়েছে ওর সাথে বন্ধুত্ব নষ্ট করে। ওর মতো মেয়ে কারো বন্ধু হওয়ার যোগ্যই না। তা এখন এখানেই থাকবি? দেখি আপু কি বলে। এখানে ভালো হলে আপু আবার নিয়ে যাবে। ও আচ্ছা, চল রুমে যাই। এখনই? কাল সকালে কথা হবে। আমার তো এখানেই ভালো লাগছে। আমার লাগছে না, কাল সকালে কাজ আছে। কি কাজ? সুন্দরী মেয়ে দেখা। মারিয়া? এখন তো মেয়েরা তোর পেছনে ঘুরবে। কে ঘুরলো আর কে দা ঘুরলো সেটা আমার দেখার বিষয় না। যে হ্যান্ডসাম হয়েছিস, এখন তো যে কোনো মেয়ে প্রেম করতে চাইবে। এখনো চায় তো। কে? আমাদের স্কুলে বড় আপুরা। সত্যি? একদম সত্যি। ভাইয়া আমাকে স্কুলে দিয়ে আসার পর অনেক আপুরা আমাকে বিরক্ত করে। তোকে বিরক্ত করে? ভাইয়ার সাথে কথা বলিয়ে দিতে বলে। তাই নাকি? আমিও খেয়ে দিয়েছি। তুই আবার কাকে খেয়ে দিলি? এক আপুকে তোমার নাম্বার দেব বলে অনেক কিছু খেয়েছি। তুই স্কুলে গিয়ে এসব করিস? আমার কি দোষ? আপুরা এসে আমার মাথা খেয়ে নেয়। তুই আবার এভাবে দাঁত কেলিয়ে হাসছিস কেন? মারিয়ার কথা শুনে? তাহলে এসব চলছে এখন? আমি আন্টিকে বলে দেব। আম্মু সব কিছু জানে। তুই আন্টিকেও বলেছিস? হুম। মেরে দাঁত ভেঙে দেব। কেন? ঠিকই তো করেছে। তুইও? আচ্ছা, তোরা থাক, আমি গেলাম।
আমি আর ওখানে না থেকে উঠে চলে এলাম নিজের রুমে। মিথিলা আর মারিয়া দাঁত বের করেই আছে। রুমে এসেই আগে আয়নার সামনে গেলাম। কোথায় বা যাব, ভাব রাখার জায়গা পাচ্ছি না তো। আয়নার সামনে এসেই তো শুরু হয়ে গেল ভাম ভুম মারা। নিজেকে উপর থেকে, নিচে থেকে, ডান থেকে, বাম থেকে, উল্টা হয়ে সব দিক থেকে দেখতে লাগলাম। বাহ, ভালোই দেখাচ্ছে। আজ আর দেখাবো না, বেশি দেখলে ফুরিয়ে যাবে। বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অনেকটা চমকে উঠলাম। মিথিলা আমার রুমে চেয়ারের উপর বসে আছে। তুই এখানে কখন আসলি? একটু আগে। কি করছিস এখানে? তোকে দেখছি। আমাকে কখনো দেখিসনি আগে? দেখেছি, তবে তবে কি? এইভাবে কখনো ঘুমানো অবস্থায় দেখিনি কখনো। দেখা হলে এবার যা। বলছে না তো। মানে কি ভরছে না? তোকে দেখে মন বলছে না। এখন একদম মজা করবি না, আর যা এখন এখান থেকে। এখানে থাকলে কি সমস্যা? অনেক সমস্যা, তুই যা। যাব একটা শর্তে। কোনো শর্ত না। তাহলে যাব না। আচ্ছা বল। আজ আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আমার কাজ আছে, পারবো না। আমিও যাচ্ছি না, এখন এখানে ঘুমাবো। ধুর, আচ্ছা যাব। সত্যি? হ্যাঁ। ওকে। আমার গাল টেনে দিয়ে চলে গেল। কি ঝামেলায় পড়লাম রে বাবা, ধুর ভাল লাগে না। উঠে গিয়ে দাঁত ব্রাশ করে নিলাম। নিচে গিয়ে দেখি সবাই আছে। নতুন ম্যাডামকে মানে মিথিলাকে পেয়ে আমার কথা কারো মনে নেই। কেন? মিথিলা তো তোমাকে ডাকতে গিয়েছিল। আমি কখন ডাকতে এসেছি তাও উঠিনি। গিয়ে দেখি কি যেন স্বপ্ন দেখছে আর একা একাই বকবক করছে। একদম মিথ্যা বলবি না। আমি মিথ্যে বলি না। এটাই তো মিথ্যা বললি। হয়েছে, এবার নাস্তা করে নে। একটা গুড নিউজ আছে। আজ সাকিব আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি সময় পেলে নিয়ে যাব, আর না পেলে নাই। ভাইয়া, তাহলে আমিও যাব। কোনো কথা শুনতে চাই না, আমাদের নিয়ে যেতেই হবে। আন্টি দেখো না, আমি বলছি আমার একটু কাজ আছে, নোটগুলো আনতে হবে বন্ধুদের থেকে, তাও ওরা কথা শুনছে না। কিন্তু চুপ, কোনো কথা না। মিথিলা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খাবার খেতে লাগলো। ভালোই হয়েছে, যেতে হবে না, আমি ভালো মতো আমার কাজ করতে পারবো। যাই হোক, খাওয়া দাওয়া করে রুমে চলে গেলাম। একটু পরে দেখি মিথিলা চলে এসেছে। তুই আবার কি করতে আসলি? কথা কিন্তু এটা ছিল না। তো কি কথা ছিল? তুই একটু আগেই বলে নিয়ে যাবি ঘুরতে, আবার এখন বলছিস যাবি না। বললাম তো আমার কাজ আছে, বন্ধুদের থেকে নোটগুলা আনতে হবে। তোকে এক্ষুনি নিয়ে যেতে হবে। তাহলে কালকে নিয়ে যাব। না, আজকে, এবং এক্ষুনি নিয়ে যেতে হবে। এখন কিভাবে? এটাই তোর শাস্তি। আমি যেতে পারবো না। পারবি না মানে? তোর কিন্তু এখন খবর আছে। কি করবি তুই? তুই দেখতে চাস আমি কি করতে পারি? বলছি তো আমার কাজ আছে, তারপরও এরকম করছিস কেন? তুই নিয়ে যাবি ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। আমি বলতি তো কালকে নিয়ে যাব। আমিও বলছি তো আজ এবং এক্ষুনি নিয়ে যেতে হবে। আমি যাব না, তোরা যা। যাবি না মানে? যাব না মানে যাব না। তোকে এইভাবে বললে হবে না, দাঁড়া দেখাচ্ছি মজা। আমার দিকে এগিয়ে আসছে। এদিকে আসছিস কেন? দেখাচ্ছি তোকে। বোঝার চেষ্টা কর। আমি কিচ্ছু বুঝতে চাই না। ওখানেই দাঁড়া, একদম আমার কাছে আসবি না। তাহলে আমি দরজা আটকিয়ে দিয়ে আসি। দরজা আটকে কি করবি? চিৎকার করব। কথাটা শুনেই মনের মধ্যে ঝড় পড়ে গেল। আমার কথা বলার শক্তি হারিয়ে যাচ্ছে। আবার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। চুপ, একদম চুপ। আমাকে কি পেয়েছিস তোরা? যখন যা বলবি তাই করতে হবে। সাদিয়ার এরকম ব্যবহারের জন্য আজ আমি বাড়ি ছাড়া, নিজের পরিবার ছাড়া এখানে এসে উঠেছি। কিন্তু তুই এরকম করবি সেটা কখনো ভাবতেও পারিনি। তুই ঘুরতে যেতে চাস তো? আচ্ছা যা, তৈরি হয়ে নি। আমিও তৈরি হয়ে নিচ্ছি।